গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর ফিনান্স ব্যাংকিং বিষয়ের ঝুঁকি অনিশ্চয়তা নিয়ে আলোচনা করেছিলাম নাকি, জি এবং স্যার। একটা সমস্যার সমাধানও করিয়েছিলাম। তো আজকে তারই ধারাবাহিকতা আরেকটা সমস্যা আমি এখন লিখাবো, তোমরা সবাই খাতায় লিখবে। খাতা কলম সবার সামনে আছে তো নাকি? জি স্যার। তাহলে সবাই আরেকটা সমস্যা লেখো, এই সমস্যাটা সমাধান করবো আমরা, ঠিক আছে? ঝুঁকি অনিশ্চয়তার বিভিন্ন বিষয় নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। কিভাবে ঝুঁকি পরিমাপ করা হয়, ঝুঁকি পরিমাপ করার পদ্ধতি হিসেবে এখানে যে মানদণ্ডটাকে নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে আদর্শ বিচ্যুতি নির্ণয় করা। একটা প্রতিষ্ঠানের আদর্শ বিচ্যুতির মাধ্যমেই ওই প্রতিষ্ঠানের ঝুঁকির পরিমাণ পরিমাপ করা যায়, ঠিক আছে? তো সেজন্য আমরা গত ক্লাসে যে সমস্যাটা সমাধান করেছিলাম তার মতোই আজকে আরেকটা সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করবো। সবাই একটু খাতায় প্রশ্নটা লিখো, হ্যাঁ? আমি প্রশ্নটা লিখাচ্ছি, সবাই একটু খাতায় লিখো। লেখো, জনাব রবিন এর ব্যবসায়ের বিগত তিন তিন না বিগত 5 বছরের বিগত 5 বছরের আয়ের হার নিম্নরূপ। নিম্ন, তোমরা কি দেখতেছো? তাহলে লিখতে তো অসুবিধা হওয়ার কথা না, তাহলে দেখে দেখে লিখে ফেলো তাড়াতাড়ি, হ্যাঁ? জি স্যার। জনাব রবিনের ব্যবসায়ের বিগত 5 বছরের আয়ের হার নিম্নরূপ। তো এটাকে আমরা ঘর করে করলেও করতে পারি। ঘর করে করলে এভাবে করবো, দেখো সবাই একটু লক্ষ্য করো। এখানে লিখবো আমরা, প্রথম কলামে লিখবো আমরা বছর, তারপরের কলামে লিখবো আমরা আয়ের হার, ঠিক আছে? ঠিক আছে, জি স্যার। এবার আসো বিগত 5 বছর বলছি নাকি? আচ্ছা আমি এটা ধরে নিলাম 2010, 2011, 2012, 2013, তারপর 2014, 5 বছর হয়েছে না? অথবা যদি আমরা আমাদের কারেন্ট ইয়ারের সাথে মিল করি তাহলে এটা হবে 19, এটা হবে 18, এটা হবে 17, এটা হবে 16, এটা হবে 15, ঠিক আছে? এইভাবেই লেখো। তারপরে আয়ের হার গুলো আমরা লিখবো 8%, 10%, -7%, 8%, 10%, -7%, তারপর 0%, তারপর একটা হচ্ছে আরেকটা 9%, আরেকটা 9%, 9%, ঠিক আছে? প্রশ্নটা দেখতেছো সবাই? জনাব রবিনের ব্যবসার বিগত 5 বছরের আয় হার নিম্নরূপ: 15 সালে 8%, 16 সালে হচ্ছে 10%, 17 সালে -7%, 18 সালে হচ্ছে 0%, 19 সালে 9%। আচ্ছা, এবার এবার আমরা নিচে করণীয় লিখবো, হ্যাঁ? করণীয় আমরা লিখবো যে জনাব রবিনের ব্যবসায়ের ঝুঁকির পরিমাণ নির্ণয় করো।
আমরা এখনো সৃজনশীলে যাইনি, হ্যাঁ আমরা অঙ্কটা আগে শিখি, তারপর আমরা সৃজনশীল করব। রবিনের ঝুঁকির পরিমাণ নির্ণয় করা, এক পেজে এনে নিয়ে আসি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তোমরা কি দেখতেছ? পুরো প্রশ্নটা কি দেখা না যায়? না জি স্যার, দেখা যায়। পুরো প্রশ্নটা দেখা যায় না? যায় স্যার। দেখো প্রশ্নটা দেখা যায় তো, সমস্যা হওয়ার তো কথা না। স্যার মনে হয় অন্য স্ক্রিনে দেখতেছি। এটাই তোমার যে দেখতেছো না তার ফোনে হয়তো সমস্যা হচ্ছে, সবাই তো দেখতেছে। আচ্ছা, তো প্রশ্নটা লিখলাম, এবার আমরা সমাধান করব, ঠিক আছে? সবার প্রশ্ন লেখা হয়েছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, প্রশ্ন লেখা হইলে এবার আমরা সমাধানটা লিখবো। তো সমাধানে আসো। তো আমরা প্রথমত সূত্রটা লিখবো। আমরা জানি আদর্শ বিচ্যুতি ঝুঁকি পরিমাপ করা হয় আদর্শ বিচ্যুতির মাধ্যমে। কিসের মাধ্যমে? আদর্শ ঝুঁকি বিচ্যুতির পরিমাপ করা হয় আদর্শ বিচ্যুতির মাধ্যমে, নাকি? তো তাহলে আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্র কি? বলো তো, আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্র কি? আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার সামেশন আই হার মাইনাস গড় হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1, ঠিক আছে? সূত্র লেখার আগে তোমরা একটা কথা লেখো। সূত্র কি লিখে ফেলছো তোমরা? একটু একটা কথা লেখো যে জনাব রবিনের ব্যবসায়ের ঝুঁকির পরিমাণ নির্ণয়। ঝুঁকির পরিমাণ নির্ণয়। এরপরে লিখবা আমরা জানি লিখি, এবার সূত্রটা লিখবা যে আদর্শ বিচ্যুতি সমান রুট ওভার সামেশন আই হার মাইনাস গড় হার হোল স্কয়ার আর নিচে হচ্ছে n মাইনাস 1, ঠিক আছে? লিখছো সবাই ঝুঁকিটা? এই সূত্রটা লিখছো সবাই? জি স্যার। আচ্ছা, লেখার পরে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, একটা সারণীর মাধ্যমে আমাদেরকে উপর অংশের মান বের করতে হবে, ঠিক আছে? উপর অংশ হচ্ছে সামেশন আই হার মাইনাস গড় হার হোল স্কয়ার, যেটা গত ক্লাসে বলেছিলাম, এটা নিয়ে অনেক আলোচনা করেছি এবং কিভাবে করতে হয় সেটাও বলেছিলাম, নাকি? তো এই জন্য আমাদেরকে একটা টেবিল করতে হবে। ওই টেবিলের মধ্যে কলাম 4টা, কলাম কিন্তু ফিক্সড, ঠিক আছে? কলাম কয়টা? কলাম 4টা। কলাম ফিক্সড, আর রো হবে 5 বছরের জন্য 5টা। আর আমাদের হেডিং যেটা যে ঘরের হেডিং লেখার জন্য একটা হবে আর মোড লেখার জন্য একটা হবে। তাহলে টোটাল 7টা হবে। কয়টা হবে? 7টা। সাতটা। তোমরা আগে দেখো, তারপর ছক অঙ্কন করো। আমি আগে দেখাইতেছি, দেখো। এ যেন স্ক্রিন শেয়ার করে রাখছো, বুঝছো? স্ক্রিন শেয়ার করাতে এখানে এই যে দাগ উঠতেছে, দাগ আসতেছে। তোমরা কেউ স্ক্রিন শেয়ার করবা না। ঘরটা হবে এরকম। দুই, তিন, চার, 5, ঠিক আছে? সবাই এরকম ঘর করো। আর উপরে একটা লাইন লিখবা যে আয় এবং গড় এর ব্যবধানের বর্গের যোগফল নির্ণয়। যোগফল নির্ণয় সারণী কথাটা লিখতে পারো, সারণী, ঠিক আছে? হ্যালো, দেখতেছো সবাই? জি স্যার। এইভাবে ঘর করো, হ্যাঁ। এবার প্রথমে এই যে এখান থেকে শুরু করবা। প্রথমে লিখবা জনাব রবিনের ব্যবসা ঝুঁকির পরিমাণ নির্ণয়। এরপরে সূত্রটা লিখবা, আমরা জানি আদর্শ বিচ্যুতি অবলিক ঝুঁকি কথাটা লিখতে পারো, হ্যাঁ। গত ক্লাসে আমরা এভাবে লিখিয়েছিলাম বোঝার সুবিধার্থে। ঝুঁকি সমান সমান রুট ওভার সামেশন আই হার মাইনাস গড় হার হোল স্কয়ার আর নিচে হচ্ছে n মাইনাস 1। ওয়ান। সূত্রটা লেখার পরে এবার লিখবা আয় এবং গড়ের ব্যবধানের বর্গ যোগফল নির্ণয়।
আয় এবং গড়ের যোগফলের সারণী। ব্যবধানের বর্গের যোগফল নির্ণয় বা নির্ণয় সারণী, ঠিক আছে। এরপর এভাবে একটা ঘর করবা যেখানে তোমার কলাম থাকবে 4টা আর রো থাকবে 5 বছরের জন্য 5টা, হেডিং এর জন্য একটা এবং মোটের জন্য একটা। এবার বছর আমরা এগুলো লিখতে পারি, এখানে আমাদের 15 সাল থেকে দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এখানে লিখবো 2015, এখানে 2016, এখানে 2017, এখানে 2018, এখানে 2019। আর আয় এখানে আয় হার এই কথাটা লিখতে পারো, পার্সেন্টেজ দেওয়া আছে, এখানে পার্সেন্ট লেখার দরকার নাই, আমরা জাস্ট প্রশ্ন থেকে এগুলো কপি করব। প্রশ্নে আছে 8%, 10%, -7%, 0%, 9%, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখবো 8%, পার্সেন্ট লেখার দরকার নেই, উপরে পার্সেন্ট আছে। 8 এর পরে হচ্ছে 7%, 10%, -7%, 10%, -7%, তারপর 0%, তারপর হচ্ছে 9%, নাকি। এবার গড় থেকে ব্যবধান মানে আয় হার মাইনাস গড় হার, আয় হার মাইনাস গড় হার, ঠিক আছে। এটাকে আমরা এক লাইনে বলতে পারি গড় থেকে ব্যবধান, অথবা গত ক্লাসে আমরা লিখেছিলাম আয় হার মাইনাস গড় হার, ঠিক আছে। আয় হার মাইনাস গড় হার বের করার আগে আমাদেরকে কি করতে হবে? আয় হার মাইনাস গড় হার বের করার আগে আবার আমাদেরকে এবার গড়াই বের করতে হবে। কি বের করতে হবে? গড়াই। তো গড়াই বের করার জন্য আমরা সূত্র কি বলছিলাম বলতো? আমরা বলছি নোটের মাধ্যমে সেটা বের করব। কিসের মাধ্যমে? নোটের মাধ্যমে। আমরা লিখবো যে গড় আয় নির্ণয়, গড় আয় সমান সমান, নির্ণয় লেখা লাগবে না, সরাসরি সূত্রটা গড় আয় সমান সমান মোট আয় ডিভাইডেড বাই বছর, ঠিক আছে। এখন দেখো এখানে আমরা গড়ায় সমান চিহ্ন দিতে ভুলে গেছি, সমান চিহ্ন দিলাম। তো এখানে আবার মোট আয় লাগবে, হ্যাঁ। গড়ায় নির্ণয় করতে গেলে কি লাগবে? প্রথমে মোট আয়কে আমরা বছর দিয়ে ভাগ করবো। তো মোট আয় তো আমি যোগ করিনি, এটা যোগ করতে হবে। 8 আর 10 যোগ করলে কত হয় বলতো? 18। 18, হ্যাঁ। আগে যোগের গুলা যোগ করব, তারপর বিয়োগেরটা বিয়োগ করে ফেলবো। 18 আর 9 যোগ করলে কত হয় বলতো? 18 আর 9 যোগ করলে 27, নাকি? 18 আর 9 যোগ করলে, হ্যালো শুনতেছো তোমরা? 27 থেকে 7 বিয়োগ করলে কত হবে? এখানে 27 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 20। 20 হবে। তোমরা কি আমার কথা শুনতেছো না? জি স্যার, শুনতেছি। আচ্ছা, তাহলে এখানে আমরা যোগফল পাইলাম 20। মোট আয় কত পাইলাম আমরা? মোট আয় হার, আয় লিখলেও হবে, সমস্যা নাই, মোট আয় 20, হ্যাঁ। এবার আসো আমরা মান বসাই। এখানে মান বসাইলে আমাদের সমান সমান দিলাম, মোট আয় হচ্ছে 20 ভাগ আমাদের বছর হচ্ছে কয়টা? 5টা। বছরের সংখ্যা হচ্ছে 5টা, হ্যাঁ। তাহলে 5 বছর 5 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে ভাগ করবো। তাহলে 20 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 4। 20 কে 5 দিয়ে ভাগ করলে 4 হবে, নাকি। এবার আসো আমরা গড়ায় বের করলাম, তারপর বলছে আমাদের গড় থেকে ব্যবধান মানে আয় হার মাইনাস গড় হার। তো আয় হার মাইনাস গড় হার বের করতে গেলে আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে, প্রথমে আয় হার লিখতে হবে। আয় হার হচ্ছে 8, ব্র্যাকেট দিয়ে লিখলাম 8 মাইনাস, আর গড়ায় বের করলাম আমরা 4, কত? 4। 4। সমান সমান কত হয়? 8 থেকে 4 গেলে 4 হবে, কত হবে? 4। 4। ঠিক সেম ভাবে 10 বিয়োগ 4, তাহলে সমান সমান হবে কত? 6। 6। এরপর হবে -7 বিয়োগ 4, এখানেও ব্র্যাকেট ইউজ করো। তাহলে দেখো এখানে কিন্তু -7 -4 দোনোটাই কিন্তু মাইনাস, ঠিক আছে। তো দোনোটা যদি মাইনাস হয় তাহলে কি করব আমরা বলো? যোগ করব নাকি বিয়োগ করব? অবশ্যই যোগ করব, নাকি। তাহলে 7 আর 4 যোগ করলে কত হয়? -11, কত হবে? 11। -11। তারপর হচ্ছে 0 মাইনাস কত? আমাদের আয়ের হার 0 আর গড় হার হচ্ছে 4, তো বিয়োগ করলে কত হবে বলো তো? বিয়োগ করলে হবে -4, কত হবে? -4। তারপর হচ্ছে 9 বিয়োগ আমাদের গড় আয় হচ্ছে 4, 9 থেকে 4 গেলে কত হবে? 5 হবে, 5। নাকি। আমরা পেয়ে গেলাম গড় থেকে
ব্যবধান, গড় থেকে ব্যবধান, মানে আয় হার এবং গড় হারের ব্যবধান, ঠিক আছে। এবার আমরা ব্যবধানের বর্গ, এটাকে আমরা গত ক্লাসে লিখেছিলাম, কিভাবে লিখেছিলাম বলতো? আমরা লিখেছিলাম যে আয় হার মাইনাস গড় হার হোল স্কয়ার, নাকি? এটা লিখেছিলাম, এটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে যাই। তোমরা লিখো আয় মাইনাস গড় হার হোল স্কয়ার, মানে স্কয়ারটাকে আমি স্কয়ার করে দিলাম। আমরা গত ক্লাসে এইভাবে লিখেছিলাম, ব্যবধানের বর্গ লিখলে হবে, আয় হার মাইনাস গড় হার হোল স্কয়ার লিখলে হবে, ঠিক আছে, যে কোনো একটা লিখলে হবে। এবার আসো আমরা বর্গ নির্ণয় করবো। এখানে যে আয় হার মাইনাস গড় হার যেগুলা বিয়োগ করে পাইছি আমরা, এগুলার বর্গ নির্ণয় করবো। যেমন 4 এর বর্গ, প্রথমে আমরা লিখবো 4 এর বর্গ। হ্যাঁ, তো 4 এর বর্গ কত হবে বলতো? 4 এর বর্গ কত হবে? 16। কত হবে? 16। তারপর হচ্ছে 6 এর বর্গ, কত বর্গ? 6 এর বর্গ। 6 এর বর্গ 6 6 কত হবে? 36 হবে। কত হবে? 36। ঠিক আছে, আমি এটা একটু কপি করি, বারবার করাচ্ছে একবারে। এরপরে হচ্ছে -11, -11, ঠিক আছে। তো -11 বর্গ কত হবে বলতো? মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আমার কথা শুনতেছো না তোমরা? রেসপন্স করো না কেন? মাইনাসে জি মাইনাসে স্যার প্লাস হয়ে যাবে, শুনতেছি। আর 11 11 হবে 121। 11 11 কত হবে? 121। আচ্ছা, তারপরে আবার আমরা এটাকে নিয়ে আসলাম, এখানে হবে -4। -4 হোল স্কয়ার সমান কত হবে? -4 হোল স্কয়ার 16 হবে। কত হবে? 16 হবে। তারপর তারপর আছে 5। কত আছে? 5 এর বর্গ কত হবে বলতো? 5 এর বর্গ হবে 25। 5 এর বর্গ 25। তাহলে আমরা আয় হার এবং গড় হার এর বর্গ বের করলাম, ঠিক আছে। এবার আমাদেরকে এটা যোগ করতে হবে। এই যে এখানে লেখা আছে সামেশন আয় হার মাইনাস গড় হার হোল স্কয়ার, এই যে আয় হার মাইনাস গড় হার হোল স্কয়ার বের করলাম না, এই সবগুলোর যোগফল এখানে লিখতে হবে। তাহলে এবার যোগ করো, যোগ করলে কত হয় দেখি, যোগ করো তো তোমরা। যদি আমরা যোগ করি, দেখো 16 যোগ 35 যোগ 121 যোগ 16 যোগ 25, তাহলে হবে 214। কত হবে? 214। 14। 36 যোগ 121 যোগ 16 যোগ 25, তাহলে হবে 214। ঠিক আছে, তাহলে আমাদের সারণীর কাজ শেষ। আমরা সারণী কেন করলাম? আমাদের সূত্রে আছে, দেখো আবার দেখাচ্ছি, সূত্রে আছে সামেশন আই হার মাইনাস গড় হার হোল স্কয়ার। এই এতটুক বের করার জন্য আমাদেরকে সারণীটা করতে হলো। এবার আসো আমরা সূত্রের মধ্যে মান বসাবো, ঠিক আছে। আমরা লিখবো সুতরাং আদর্শ বিচ্যুতি অবলিক ঝুঁকি সমান, বিচ্যুতি অবলিক ঝুঁকি সমান। আদর্শ বিচ্যুতি অবলিক ঝুঁকি সমান। আমি এটাকে একটু কপি করে নিয়ে যাই। আমরা কিন্তু সূত্র লিখবো না, আমরা সূত্রে মান বসাবো, ঠিক আছে। সূত্রে মান বসাবো, সূত্র আর লেখার প্রয়োজন নেই, আমরা এখানে মান বসাবো। তো মান বসানোর জন্য এবার আমি এই যে ভিতরের অংশে আমি এগুলার পরিবর্তে আমরা যে মানটা পাইলাম, কত পাইছি আমরা বলতো? 214। 214 পাইছি। হ্যাঁ, তাহলে এখানে হবে 214। আর ইংরেজি মোড হয়ে গেছে। আচ্ছা 214। আর এখানে আমাদের এখানে n হচ্ছে 5 বছর, সময় কত বছর? সময় 5 বছর, ঠিক আছে। তাহলে হবে 5 মাইনাস 1। 5 মাইনাস কি হবে? 5 মাইনাস 1, ঠিক আছে। 1 1 214। আমি মান বসালাম কোথায়? সূত্রে। দেখো সূত্র ছিল আমাদের কি?
সামেশাম আই হার মাইনাস গড়ার হোল স্কয়ার আর নিচে হচ্ছে n মাইনাস 1। তাহলে দেখো এই যে সামেশাম আই হার মাইনাস গড়ার হোল স্কয়ারের মান পাইলাম 214। কত পাইলাম? 214। আমি এটা মান বসাইলাম উপরে 214, ঠিক আছে। আর নিচে হচ্ছে n মাইনাস 1। n হচ্ছে কতগুলো বছর, মানে কতগুলো বছরের তথ্য দেওয়া আছে, এখানে 5 বছরের তথ্য দেওয়া আছে, ঠিক আছে। লিখলাম n এর মান 5, এরপর মাইনাস 1। এবার আমরা বাকি কাজটা করব, সমাধান করব। করার জন্য আমাদেরকে আবার আমি ওইটাকে কপি করে নিয়ে আসতেছি। এখানে 4 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কত হয় বলতো? সরি, 5 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হবে 4। কত হবে? 4 4 হবে, 4, 4 ঠিক আছে। এবার 214 কে 4 দ্বারা ভাগ করো, কত হয় দেখো। 214 কে 4 দ্বারা ভাগ করো, 214 ভাগ 4, তাহলে হবে 53.5। কত হবে? 53.5, ঠিক আছে। এখানে আমরা লিখবো এখন 53.5। 214 কে 4 দ্বারা ভাগ করলে 53.5, রুট ওভার 53.5। এবার মান বের করো। রুট ওভার 53.5, ক্যালকুলেটরে রুট ওভার 53.5 দিয়ে সমান চিহ্ন চাপ দিলে বের হয়ে আসবে 7.3143694242, ঠিক আছে। তাহলে হবে 7.31436942, ঠিক আছে। এটা পার্সেন্ট হবে, শেষে পার্সেন্ট হবে। কেন পার্সেন্ট হবে? কারণ আমাদের তথ্যগুলো ছিলই কিন্তু শতকরা হারে, ঠিক আছে। দেখো আমাদের সবগুলো শতকরা হারে দেওয়া আছে। তা আমরা আমাদের অঙ্ক করার সুবিধার্থে এখানে আমরা পার্সেন্ট গুলো বসাই নাই, সর্বশেষ রেজাল্ট বের করে আমাদেরকে এখানে পার্সেন্টটা লিখতে হবে। আর আমরা দশমিকের পরে 2 ঘর রাখবো, ঠিক আছে। 2 ঘর রাখার জন্য আমরা আবার সমান সমান দিলাম, দিয়ে 7 কত আছে 3 1, এরপর আর লিখবো না। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, এই যে এখানে 3 1, 7.31 লিখলাম, হ্যাঁ। যদি 3 1 এর পরে যদি 5 অথবা 5-এর বড় সংখ্যা হইতো, 1-এর পরের ডিজিট গুলা যদি 5 অথবা 5-এর বড় হতো, তাহলে আমাদেরকে দ্বিতীয় সংখ্যার সাথে 1 যোগ করতে হতো, ঠিক আছে। এই নিয়মটা তো তোমরা নিশ্চয়ই জানো, যেহেতু গণিত এই নিয়মটা আছে। গণিত তোমরা অবশ্যই নিয়মটা সম্পর্কে জানছো। আমাদের এখানে এই 1-এর পরে আছে 4, 4 5-এর চেয়ে ছোট, ঠিক আছে। যার জন্য এখানে আর 1 যোগ করার কোনো প্রয়োজন নেই। তো আমরা এখন আমাদের সমাধান হয়ে গেছে। এবার আমরা লিখবো জনাব, কি লিখছিলাম? জনাব রবিন, না? জনাব রবিনের প্রতিষ্ঠানের ঝুঁকির পরিমাণ কত পার্সেন্ট? 7.31%। বুঝতে পারছো সবাই? আমি যদি এটাকে 1 পেজে আনি তোমাদের দেখার সুবিধার জন্য, 1 পেজে1 পেজে আনলে বেশি ছোট হয়ে যায়, দেখা যায় না মনে, না? আচ্ছা দেখো, প্রথমে এই হচ্ছে প্রশ্ন, আর এই হচ্ছে আমাদের সমাধান। এখান থেকে শুরু, এখান থেকে সমাধানটা শুরু। এখান থেকে প্রথমে আমরা সূত্র লিখলাম, এই যে সূত্রটা লিখলাম। এরপরে আমরা সারণী করলাম, সূত্র পরে কি করলাম? সারণীটা করলাম, সারণী। নাকি? সারণী কেন করছি আমরা? সারণী করছি আমরা আয়, হার এবং গড় হারের ব্যবধানের বর্গের যোগফল নির্ণয় করার জন্য, ঠিক আছে। তারপরে আমরা সামেশাম আই হার মাইনাস গড় হার হোল স্কয়ার বের করার পর আমরা সূত্রের মধ্যে মান বসালাম, তারপর আমরা গাণিতিক প্রক্রিয়াটা সমাধান করলাম। তো বলো, তোমাদের এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে বুঝতে পারো নাই বা কোনো সমস্যা আছে? এই ধরনের কোনো প্রবলেম থাকলে বলতে পারো। কারো কোনো সমস্যা নাই। আছে কিনা? সমস্যা নাই?
তাহলে না। আজকে বাসায় একটা কাজ দিই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আজকে বাসায় একটা কাজ দিই, আমি প্রশ্ন তুলে দিই, তোমরা লিখো। এটাকে আমি কারেকশন করে দিই। সমস্যা 3, জনাব রবিনের জায়গায় রবি লেখো। জনাব রবি এর ব্যবসায়ের বিগত 5 বছর আয়ের হার নিম্নরূপ। এখানে আমি দিলাম মনে করো 6%, এখানে দিলাম 8%, এখানে দিলাম আমি 5%, এখানে দিলাম 3%, এখানে দিলাম 7%, ঠিক আছে? তারপর এখানে হবে জনাব রবির ব্যবসা ঝুঁকির পরিমাণ নির্ণয় করো। তোমরা এই প্রশ্নটা একটু তোলো সবাই। এটা তোমাদের বাসায় কাজ থাকবে, আজকে তোমরা বাসায় করবা এবং আমাকে আবার আগামী মঙ্গলবার এটা আমাকে দেখাইতে হবে, ঠিক আছে? তোমাদের ফিনান্সের আচ্ছা ক্লাসটা আবার মঙ্গলবার হবে। ফিনান্সের ক্লাসটা আবার মঙ্গলবার হবে, কালকে হিসাব বিজ্ঞানের ক্লাস হবে। বুঝতে পারছো? জি আর স্যার। তোমরা তোমাদের সাথে 9 এবং 10, নবম এবং দশম শ্রেণীর যার সাথেই দেখা হয় সবাইকে বলবা স্যার জুমে ক্লাস করাচ্ছে, এবং আমার জুম আইডি পাসওয়ার্ড বা মিটিং আইডি পাসওয়ার্ড যেটাকে আমরা বলি, এটা সবাইকে দিয়ে দিবে। সবাই যেন ক্লাসে যোগদান করতে পারে এবং সবাইকে ক্লাসে যোগদান করার জন্য বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। প্রশ্নটা একটু তাড়াতাড়ি তোলো তোমরা। স্যার তুলছি। সবার তোলা হয়েছে? জি স্যার। প্রশ্নটা সবার তোলা হয়েছে? হ্যালো? স্যার তুলছি তো। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আগামীকালকে আবার দেখা হবে। সবাই 8:30টার মধ্যে যোগদান করবা, কারণ তোমাদেরকে আগেও বলছি যে এখানে 40 মিনিট পর লাইন ডিসকানেক্ট হয়ে যায়। সেজন্য অবশ্যই তোমরা 8:30টার মধ্যে যোগদান করবা। 8:30 থেকে 40 মিনিট আমাদের ক্লাসের জন্য এনাফ টাইম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, হ্যাঁ?